শুভ দুপুর। আমি খুব ঠাট্টা করে একটা কথা বলি যে কলকাতায় এবার শীত পড়ে কই, ওই ক্যালেন্ডারে আমরা ছোটবেলা থেকে শীতকাল শিখেছি নভেম্বর ডিসেম্বর, তখন ওই ক্যালেন্ডারে শীত পড়ে বলে আমরা গরম জামা টামা পরি। এবং এখন কমতে কমতে আমাদের ছোটবেলায় কিন্তু সত্যি সত্যি ব্রাশ করবার সময় হাতে জল দিলে আঙুলগুলো ছোট ছোট বেঁকে যেত, মা একটু গরম জলে তোয়ালে ভিজিয়ে হাতটাতে করে দিতেন, কিন্তু সেসব গল্প হয়ে গেছে, বিশেষ ঠান্ডা পড়ে না, খুব মেরে কেটে হয়তো 6-7 দিন পরে। আজ সকালে না সেই চেনা শীতের হাওয়াটা দিল মনে হচ্ছে আমার, এবং একটু ঠান্ডা পড়েছে। আর ঠান্ডা পড়েছে এটা বোঝার একটা খুব সোজা উপায় আছে, নারকেল তেল না জমে যায়। যতদিন নারকেল তেল না জমেছে ততদিন ঠান্ডা পড়েনি, নারকেল তেল জমে গেলেই ঠান্ডা পড়েছে। কাজে শুভ দুপুরের সঙ্গে সঙ্গে শুভ শীতও বলি আজকে, কারণ যে কটা দিন ঘাম নেই, যে কটা দিন প্রাণ ওষ্ঠাগত নয়, কাজের অবকাশ, রোদ্দুরে বসা, যা খুশি খাওয়া, একদম। আজকে অবশ্য বিষয়টা ঠিক যেরকম সুন্দর করে বললুম সেরকম নয়। আমরা সবাই কয়েকদিন ধরে একেবারে শিউরে শিউরে উঠেছি শিশু পাচার বা চাইল্ড ট্রাফিকিং এর খবর পড়ে পড়ে। মানে ভাবতেই পারা যায় না যে একটি মাকে বঞ্চিত করে তার শিশুকে পাচার করে দিয়ে আরেকজনের কাছে আরেকজন মা হবার আনন্দ পাচ্ছেন, অথবা সেই শিশুটিকে বিক্রি করে অর্থ উপার্জন করছেন। এসব অমানবিক কথা আমরা সাধারণ মানুষেরা যারা শোকে দুঃখে কাতর হই, আনন্দে হাসি, তারা ভাবতেই পারি না। কিন্তু এরকমই একটা ঘটনা ঘটছিল, এবং সামহাও মনে হচ্ছিল আমরা সাধারণ মানুষ, তারা হচ্ছে ঈশ্বর, আর সমস্ত চিকিৎসকরা হচ্ছে নরকের কীট, কারণ তারা এই কাজে লিপ্ত। কিন্তু চিকিৎসকরা নরকের কীট কি করে হবেন? আমরা সাধারণ মানুষ আমাদের ইচ্ছে জানাচ্ছি, লোভের ফাঁদটা পাচ্ছি বলে পাপ করলে, অন্যায় করলে দুপক্ষই করছে একদম। এবং এটাকে আপনারা তো জানেনই যে খুবই আপনাদের পরিচিত মুখ অঞ্জলি চেয়ারপারসন সীমন্তিকা নাগ, এবং আত্মজা চেয়ারপারসন সীমন্তিকা নাগ আমাদের বন্ধু, সবসময় আসেন। তাকে এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো ভেবে আজকে ভালো আছি ভালো থেকো এই আয়োজন, যে ইলিগাল ট্রাফিকিং, ইলিগাল অ্যাডাপশন অ্যান্ড ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং দুটোরই যে একটা ভীষণ ভয়ের দিক আছে, সেইটা নিয়ে আলোচনা কর। ইনফ্যাক্ট আমি এর মধ্যে না প্লাস কিছু দেখি না, কোনো মানে সমস্তটাই মাইনাস। মানে যার কথাই বলুন, প্রত্যেকটি শিশুর একটা করে, তো আমরা বলছি এত চাইল্ড রাইটস বলে ইউএন থেকে এত কিছু বলছি, অনেক বড় বড় জাতির ভবিষ্যৎ, তারাই আমাদের ভবিষ্যৎ, কিন্তু তারা যেহেতু কোনো কথা বলতে পারে না, তাদের কোনো বক্তব্য পেশ করার ক্ষমতা নেই, সেই জন্য তারা সব থেকে বেশি এক্সপ্লয়েটেড হয় সবসময়। মানে যার যত ক্ষমতা কম তাকে সব থেকে বেশি আমরা এক্সপ্লয়েট করি সব দিক থেকে। একটি শিশু যখন জন্মাচ্ছে তার তো আর কোনো কিছু করার ক্ষমতা নেই, মাকে আমরা বঞ্চিত করছি, কিন্তু তার যে ভবিষ্যৎটা, মানে মা হয়তো বঞ্চিত হচ্ছে নিঃসন্দেহে, তার একটা দুঃখ কষ্ট সবকিছু, কিন্তু এই শিশুটার ভবিষ্যৎ কি হচ্ছে কেউ জানে না। তো এইসব নিয়ে আমরা কথা বলবো, আপনাদের অনেক জ্ঞাতব্য বিষয়ও থাকতে পারে চাইল্ড অ্যাডাপশন নিয়ে। সীমন্তিকা আছে, আপনারা সরাসরি চলে আসুন, আপনারা ছাড়া তো বৃত্ত সম্পূর্ণ হবে না। 40073267 40073269 এই টেলিফোন নাম্বার। এটা কিন্তু একটা কোনোদিনই যেরকম ছিল না, মানে যত বেশি ইলিগাল অ্যাবর্শন শোনা যেত, আজকাল ততটাই শোনা যাচ্ছে ইলিগাল অ্যাডাপশন। হ্যাঁ, এবং ইলিগাল অ্যাডপশন মানে ইলিগাল অ্যাডপশন বলার থেকেও বেশি হচ্ছে যেটা চাইল্ড ট্রাফিকিংটা। হ্যাঁ, এবং তার মধ্যে একটা মেজর ভাগ কিন্তু ইলিগাল অ্যাডপশনের জন্য হচ্ছে, মেজর ভাগ। অনেক আছেন যারা, মানে এখন তো গভর্নমেন্ট থেকে, কারা থেকে আমরা যাকে মানে এত করছি, সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স এরা সমস্তটা এত সুন্দরভাবে করেছে, সমস্তটা খুব ওপেন ভাবে এবং সকলের সহজলভ্য হবে, সকলকে যেতে হবে না, এত কিছু নানান রকম ভাবে ওরা চেষ্টা করেছে ফ্রেন্ডলি হতে। কিন্তু প্রথম যেটা প্রবলেম মানে ওদের, আমার যেটা মনে হয়, আমরা সবাই খুব
অ্যান্টি মানে ওই কম্পিউটারে যেতে হবে ভাবলেই, কিন্তু আমরা শহুরে লোক ছাড়া গ্রামের লোকেরা কিন্তু কেউ ওইদিকে এগোতে চায় না। সেটা একটা বড় ড্রব্যাক এটার। আমরা যতদিন না তাদেরকে এনকারেজ করে তাদেরকে এই দিকে পথে নিয়ে আসতে পারছি, ততদিন অব্দি এটা একটু শিক্ষা যেখানটা আর কি, সে এই জিনিসগুলো যদি ওরা না শেখেন আর কি, তাহলে তো তাদের পক্ষে অ্যাডপশন করা অসুবিধা। এবং তাদেরকে বুজুং বাজুং দিয়ে ভুলভাল বোঝানো কিন্তু সহজ অনেক। কিন্তু এরা অনেকেই বেশ বর্ধিষ্ণু পরিবারের লোক, হয়তো শিক্ষাটা অতটা বেশি নয়, কিন্তু এদের টাকা পয়সা সকলেরই অনেক আছে। এখন একজন তাকে গিয়ে বললো যে আপনি এত ঝামেলার মধ্যে যাবেন, অনেক টাকা খরচা হয়ে যাবে আপনাকে, আমি আপনাকে একটি বাচ্চা জোগাড় করে দেবো, আপনি 2 লাখ টাকা দেবেন কি 4 লাখ টাকা দেবেন। সে বললো তো এটা কোনো ঝামেলাই নেই, এই বাচ্চা চলে আসছে আমার কাছে, আমি একে মানুষ করে ফেলবো, আমার বাচ্চা হয়ে যাবে, আর 4 লাখ টাকা দিয়ে দিলেই ঝামেলা মিটে গেল। কিন্তু ঝামেলা শুরু হলো। এই বাচ্চাটি এসেছে কোথার থেকে আপনি কিছু জানলেন না। এই বাচ্চাটি আসলে লিগালি আমার কাছে এসছে কিনা সেটাও জানি না, সে ট্রাফিক বাচ্চা কিনা আমি কিচ্ছু জানি না। দ্বিতীয়ত হচ্ছে আমি কোনো কোর্টের মধ্যে গেলাম না, বাচ্চাটি আমার হলো না, কিন্তু বাচ্চাটি পরেরই রইল। আমার যে আশেপাশের আত্মীয় স্বজন কেউ না কেউ জানলো, জেনে যদি আমার এগেনস্টে কেস করে কিংবা বাচ্চাটির এগেনস্টে আমার অবর্তমানে কেস করে, বাচ্চাটির কিন্তু কোনো স্ট্যান্ডিং রইল না। তো মানে বাচ্চাটি সব দিক থেকে কারা বা তুমি যে পদগুলো বলো, সেই পদগুলোর বাইরে থেকে একটি বাচ্চাকে ওয়ান ফাইন মর্নিং নিয়ে এসে যদি বড় করি, এবং আমার অবর্তমানে যখন যদি তার বিরুদ্ধে অধিকারের কোনো লড়াই হয়, তাহলে তার কোনো স্ট্যান্ড নেই, না সে কোনো অধিকারই পাবে না। তো কারণ না তার কোনো অধিকার নেই। তো তাকে তো মানে পিতামাতা হিসেবে যিনি অ্যাডপ্ট করেছেন তাকে তো কোনো অধিকার দেননি। উনি বলছেন আমার ছেলে, কিন্তু মানে সেই ছেলে তো প্রামাণ্যটা কোথায়? কারণ বায়োলজিক্যাল সন্তান হলেও নার্সিং হোমের একটা বার্থ সার্টিফিকেট থাকে। না, নার্সিং হোমের বার্থ সার্টিফিকেট না, সবার উপরে প্রামাণ্য হচ্ছে ডিএনএ। এখন তো ডিএনএ টেস্ট হচ্ছে, ডিএনএ টেস্ট করেই তো বেরিয়ে যাবে যে আমার মানে এই ফ্যামিলির কি না। তো সেই ফ্যামিলির নয় যখন, তখন তার তো কোনো ইয়েই রইল না। তো তাকে সব রকম ভাবে মানে বঞ্চিত করতে আমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। তো এই শিশুতে আজকে মানে আসছে আমার কাছে, কিভাবে আসছে জানি না, কোথায় যাবে তাও জানি না, তাকে মানুষ করার কোনো মানে হয়? আমি যদি তাকে সেই অধিকারই না দিতে পারি, তাহলে আমি শিশুকে সব রকম ভাবে বঞ্চিত করছি, যত মানে আছে। তো এই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমি সব দিক থেকে বঞ্চিত করছি। আমরা এত বড় বড় চাইল্ড রাইটস বলি, যেহেতু সে তার অধিকারটাকে মানে কি বলবো মানে করতে পারছে না, বলতে পারছে না যে এটা আমার অধিকার, সেই জন্য আমি তাকে সব রকম ভাবে বঞ্চিত করে দিচ্ছি। মানে এটা তো অমানবিক বললেও খুব কম বলা হয়। একদম, এটা আমাদের ভবিষ্যৎকে আমরা মানে দুমড়ে মুচড়ে নষ্ট করে দিচ্ছি, এটা ছাড়া আর কিছু বলা যায় না। আসলে যারা এসব ভাবছেন তারা বোধহয় শিশুর ভবিষ্যৎ, তার দুমড়ানো মুচড়ানো এসব নিয়ে ভাবিত নন। তারা শুধু তাদের তাৎক্ষণিক অর্থনৈতিক কি কি লাভ হচ্ছে শুধু সেইটা দেখছে, এবং তার খানিকটা মানসিক লাভ আছে। আমি তিনি পাচ্ছেন, একটি শিশুকে পাচ্ছেন, তাকে বড় করছেন, মাতৃত্বের আস্বাদন, পিতৃত্বের আস্বাদন এগুলো পাচ্ছেন। তো এগুলো তো একটা পাওনা, তো সেগুলো পাচ্ছেন, কিন্তু তার বদলে ওরা দিচ্ছেন কি? হয়তো অনেক ভালোবাসা দিচ্ছেন। যেমন কিছুদিন আগে এই যে ঘটনাটা ঘটেছে, তার মধ্যে একটি বাচ্চাকে তার মানে বলেছে যে তার মানে তার যে আসল বায়োলজিক্যাল প্যারেন্টস তার কাছে ফিরিয়ে দিতে হবে, কারণ তারা ট্রেস ব্যাক করেছে সেই বাচ্চাটিকে। আপনি ভাবুন, এখন এই যে সিআইডি একে ট্রেস ব্যাক করেছে, এই বাচ্চাটি তো গত কয়েক মাস ধরে একটা অন্যরকম এনভায়রনমেন্টে মানুষ হচ্ছে। এরা ইলিগালি নিয়েছে যেভাবেই নিক, কিন্তু এরা তো কয়েক মাস ধরে তো এই বাচ্চাটিকে এরা মানুষ করছে, লালন পালন করছে, তাকে সমস্ত কিছু করছে, তার একটা অভ্যেস হয়ে যাচ্ছে। এখন তাকে যদি গিয়ে গ্রামে একটা মানে দুস্থ পরিবারের জায়গায় কিন্তু তার মারও কি অধিকার নেই? তার বায়োলজিক্যাল মার কি কোনো অধিকার নেই ওর প্রতি? তিনি বা চাইবেন না, এর কারণে ও যদি ছোটবেলা থেকে ওই মায়ের কাছে থাকতো, তাহলে তো ওটা এই টানাপোড়েনটা হতো না।
সে তো ওটাই খুশি, যা পেয়েছিল তাই তো, একে তো অনেক বেশি পাচ্ছে। শহরে এসছে, শহরে বাবা মা তাদের টাকা পয়সা আছে, তাদের সোনা দানা বিক্রি করে যাই করে হোক তাকে তো এনেছেন ওরা বাড়িতে, তারা খুব ভালোভাবে রাখছেন। হয়তো গ্রামে অত ভালোভাবে ওরকম ভাবে রাখতে পারবেন না। তো এই বাচ্চাটির কি হবে? একটা ফোন নিয়ে আসিস। হ্যাঁ বলুন, উর্মিমালা বলছি। হ্যাঁ, আমি নমস্কার, আমি দুজনকে নমস্কার জানাতে চাই। তো আমি হচ্ছে যে 22/6 আপনাদেরকে ফোন করেছিলাম, তো আমি সেখান থেকে আমি হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন, শুনছি। আমি দুজনকেই নমস্কার। আমি 22/6 ফোন করেছিলাম। হ্যাঁ, তো আমি এইটা দেখে আমি মা হতে পেরেছি। আচ্ছা, আমার নামটা দেখাবেন না? না না না, নামটা আপনি বলেননি বোধহয়, দরকার নেই নাম বলবেন। আচ্ছা না, দেখাচ্ছে, টিভিতে দেখা যাচ্ছে। ও আচ্ছা, আপনি বলে দেননি যে নামটা প্রকাশে অনিচ্ছুক, সেই জন্য আপনি সবসময় বলে দেবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। যে আমি এখন পেয়েছি, এটা খুব খুশি। আর আমি এই জন্য চ্যানেলটাকে জানতে চাই। আমি এই চ্যানেলটা থেকে বা এই আন্তর্জাতিক যিনি চেয়ারপারসন এসেছেন ওনার কাছ থেকেই আমি এটি জানতে পেরেছিলাম। আর আমি তখন ফোনও করেছিলাম আপনাদেরকে, আমি পেয়েছি এবং আমার বাচ্চা আমি অন্নপ্রাশনও করিয়েছি। এখন কোর্টে যেটা সেটা হয়নি, তাই এখন পাইনি, আমরা ডেট পেতে হয় একটা, সেটা আমরা পাইনি এখনো। আচ্ছা আচ্ছা, আমি তো খুব খুশি, আনন্দিত। এই জন্য আমি আপনাদের এই চ্যানেলটাকে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই। অনেক 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 অভিনন্দন আপনাকেও। খালি ওই যে কাজটা জরুরি, আইনি কাজটা বাকি আছে, ওটা সময় করে করে ফেলুন। বাচ্চারা তো অটোমেটিক দিলেই, মানে কোর্টে যে ডেট দিলেই আমরা করতে পারবো, ডেট দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া একটা এমনি বোধহয় নোটারাইজড কপি আছে, মানে এই কপি একটা দেয়, অন্য কাগজ দেয়, দিয়েছে না আপনাকে? হ্যাঁ, সেই কপিগুলো দিয়েছে। হ্যাঁ, সেই কপি সেইটা আমরা খুব ছোট পেয়েছি, একদম ছোট বেবি পেয়েছি। ও মা, 2 মাসে পেয়েছিলাম, কিন্তু এখন সে বড় হয়ে গেছে। হ্যাঁ, অন্নপ্রাশন হয়েছে। খুব ভালো, খুব ভালো। মা, বাচ্চা, পরিবার সবাই খুব ভালো থাকো, খুব ভালো। কি সুন্দর বললেন, দেখো এইটাই হচ্ছে উপযোগিতা প্রপার চ্যানেলে ঠিকভাবে। সেইটাই যে কেন যে লোকে ভয় পায়। তোমাকে অভিনন্দন, তারাকেও অভিনন্দন, একটু একটু আমাকেও, যে আমরা এই অনুষ্ঠানটা না, তুমি এত ভালো করে করো বলে তো লোকে শোনে। না, কি সুন্দর কথাটা যে বললেন যে আমি আপনাদের মাধ্যমেই পেয়েছি। আর তো ধরার খুশি ধরে না কো, ওই যে উঠালে, ওই সমস্ত গলার মধ্যেই না একটা মা হওয়ার একটা আনন্দ সবটাই। এবং এই যে এটা মানে পুরোপুরি হয়ে যাওয়া, এবং এটা যদি লিগালি করি তাহলে মাথার পেছনে তো একটা মানে চিন্তা থাকলো, বাবা আমি তো ঠিক পথে করিনি। এই যে সবকিছু কাগজপত্র নিয়ে যখন করেছি তখন তো আমার একটা অধিকার জন্মে যায় মা হিসেবেও, যে আমার অধিকার আছে এই শিশুর প্রতি, বাবা হিসেবেও তার একটা অধিকার জন্মায় এর প্রতি। কিন্তু যতদিন না, মানে আজ এই যে শিশুটিকে আমি মানুষ করছি, হয়তো 18 বছর হয়ে গেল, সে বললো আমি তো তোমাদের চিনি না, সে তো বেরিয়ে চলে যেতে পারে, কিন্তু এ কিন্তু আমাকে ছেড়ে চলে যেতে পারে না, কারণ আমি তো সবটাই আমার দিক থেকে যা কিছু লিগালি করার, আইনগতভাবে আমি সবকিছু করেছি, যেহেতু আইনি সাহায্য নিয়েছি, তাই জন্য আমার কিছু ওর প্রতি অধিকার জন্মেছে। ওরও যেমন আমাদের প্রতি অধিকার জন্মেছে, আমাদের সবকিছুর ওপর ওর অধিকার, তেমনি ওর প্রতিও আমাদের একটা অধিকার জন্মেছে, একটা সুরক্ষিত শৈশব। একদম, যেটাই আমরা আজ যাই করি না কেন, আমরা একটি বাচ্চাকে সব থেকে বেশি দিতে পারি বোধহয় একটি সুরক্ষিত শৈশব। সেটা অর্থ শুধু নয়, সেটা বাসস্থান শুধু নয়, সেটার মধ্যে একটা যেমন যত্ন আছে, ভালোবাসা আছে, তেমনি এইরকম একটা বন্ধনও আছে। সব থেকে বড় হচ্ছে বন্ধনটা, এবং সম্মানও আছে, যে আমি তাকে নিয়ে আসতে পারি, কিন্তু সে আমার সন্তান, এবং এই আইনগত ভাবে সবভাবেই ক্লেম করে তাকে নিয়ে যেতে পারে না। কারণ সেই জন্যই মানে এখন যে কারার যে নিয়ম কানুন গুলো করেছে, যে একটি বাচ্চা আসলে, মানে সে যদি আনম্যারিড মাদারের, যেটা অনেক সময় তারা, বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে আনম্যারিড মাদাররা তো রাখতে পারে না বাচ্চা, তারা যখন দিয়ে দেয় তাদেরকেও কাউন্সেলিং করা হয়, তুমি কি শিওর যে তুমি দিয়ে দিতে চাও কিনা। সেই কাউন্সেলিং করে তারপরে সে যখন একদম শিওর হয়ে যায় যে না, সে রাখতে চায় না, তখনই কিন্তু আমরা ওদেরকে লিগালি মানে ফিট ফর অ্যাডপশন করছি, তার আগে কিন্তু না। ভদ্রমহিলা মানে যিনি ওকে দিয়ে দিচ্ছেন, তিনিও কিন্তু সই করে দিচ্ছেন যে আমি এর প্রতি আর কোন রকম দায়বদ্ধতা কিংবা কোনো অধিকার ফলাবো না কোনোদিন, সেই একটা উনি দিয়ে দিচ্ছেন। এবং দায়মুক্ত সর্বান্তকরণে তোমার হাতে
তুলে দিচ্ছি মানে গভর্নমেন্টের কাছে দিচ্ছে এবং গভর্নমেন্টের থেকে আমাদের কাছে আসছে। তো এটার মধ্যে তো কোনো লুকোবার ব্যাপার নেই, ঢাকার ব্যাপার নেই, সমস্ত কিছুই আইনি ভাবে হচ্ছে। আমি আইনি ভাবে সবাই নিশ্চিন্ত, শিশুও নিশ্চিন্ত, বাবা মাও নিশ্চিন্ত। যে মুহূর্তে আমি ব্যাকা পথে যাব এবং আমি আর এগুলো না অনেকটাই অশিক্ষা এবং অশিক্ষার থেকেও বলবো যে মানে জানার মানে ইয়েটা যে আমরা জানি না এই যে এই ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে তার এই যে ঘটনাটা যেখানে ঘটছে তার আশেপাশে বলেছিল একটা ফার্টিলিটি ক্লিনিক আছে এবং সেখানে কিছু ওই 4th ক্লাস স্টাফ যারা আছেন তারা নাকি বলতো আপনারা এখানে এত এত টাকা খরচা করছেন, এই তো এখান থেকে আপনারা যদি বাচ্চা নেন কোনো ঝামেলা নেই, আপনাকে গভর্নমেন্টের ইয়ের থেকে যেতে হবে না, আপনি ঝামেলা ছাড়াই এমনি বাচ্চা পেয়ে যাবেন 1.5-2 লাখ টাকায়। মানে এইভাবে এরা কিন্তু মানে এদের টাউট কিংবা ইয়েরাও আছে যারা ডালপালাটা বিস্তৃত এবং এরা ভীষণ ভালো করে শক্ত হাতে বেঁধেই নেমেছে। এটা যে খুব সহজ ভাবে ওরা ছেড়ে দিচ্ছে তা কিন্তু না, হঠাৎ করে ফেললুম না, একেবারে সমস্ত ভেবেই বেঁধে ছেড়েই করেছে। তাহলে আমার একটা কথা হয়, দেখো ট্রাফিকিং যেমন এখানে এর সঙ্গে জড়িত, তেমনি কোথাও একটা পড়ছিলাম যে কন্যা সন্তান বেশি হওয়ার জন্য তারা মহা মুশকিলে পড়েছে, তাদের নেবার বাচ্চা নেই, মানে মানুষ নেই, যার ফলে বাচ্চাগুলো যে স্টেজে দিয়ে দেয়া যায় তার থেকে বড় হয়ে যাচ্ছে, ভরণ পোষণের একটা খরচ আছে, অসুবিধে হচ্ছে। কিন্তু এইটা কিন্তু আপনি যদি মানে ওরা যারা দেখছেন তারা ওই যে কারার ওয়েবসাইটে গিয়ে মানে যত ডিমান্ড আছে সেই তুলনায় কিন্তু মানে যদি বলি যে সাপ্লাই, কথাটা শুনতে খুব খারাপ লাগে, মনে হয় না একটা বাচ্চা একটা সাপ্লাই করছে, সেই জিনিসটা ভাবতে খুব খারাপ লাগে, কিন্তু যতটা ডিমান্ড আছে সেই পরিমাণ যোগান কিন্তু অনেকটাই কম। কারণ লম্বা লাইন, প্রত্যেকটা স্টেটে আপনি অন্তত 200, 250, 300 লোক লাইনে দাঁড়িয়ে আছে। সেটা কেন হবে একটি বাচ্চার জন্য? যদি এত সহজেই বাচ্চা সহজলভ্য হতো, এবং কন্যা সন্তান পুত্র সন্তান এদের কিন্তু বেশিরভাগই যারা অ্যাডপ্ট করেন তারা একটা সুস্থ সন্তান চান, তারা কন্যা কি পুত্র নিয়ে একেবারেই মাথা ঘামান না। বেশিরভাগ 90 ভাগ, 10 ভাগ আছেন যারা হয়তো কোনো ইয়ে থাকে। এবং কন্যা সন্তানদের কিন্তু কোনো অংশে চাহিদা কম নয় লিগালি অ্যাডপ্ট করার সময়। কিন্তু যদি এখন ইললিগালি, সেখানে তো মানে সবটাই হয় কি ইললিগাল যে মার্কেটটা তৈরি হচ্ছে সেখানে তো প্রাইস আছে, সে ভালো ফ্যামিলি কিনা সেইটা অনুযায়ী আপনার প্রাইস বাড়বে, সে মেয়ে ফর্সা কিনা সেই অনুযায়ী প্রাইস বাড়বে, ছেলে কিনা সেইটা, ছেলে যদি আবার ব্রাহ্মণ পরিবারের ছেলে হয় তাহলে তার আরো দাম বেশি। মানে এগুলো তো ওইভাবে গ্রেডেশন হচ্ছে না বাচ্চা। এই ইলিগাল যে অ্যাডপশন মার্কেট যে বলছি ট্রাফিকিং এ, সেখানে এই সব ভাগও আছে, মানে তারা জেনেই যে ব্রাহ্মণ পরিবার বলে তার কিন্তু আপনি জানবেন কি করে সে ব্রাহ্মণ পরিবার কিনা? আপনাকে বলা হচ্ছে এবং আপনি বিশ্বাস করছেন, তাদের কথা বিশ্বাস করছেন, কিন্তু আমাদের একটা অন্ধকার থেকে আরো অন্ধকারের মধ্যে যাওয়া। এটা ওরা বুঝতে পারছে না যে আমি যদি আজকে প্রপার চ্যানেলে লিগালি অ্যাডপ্ট করি, কারার ওয়েবসাইটে গিয়ে করি, আমাকে এত কিচ্ছু করতে হবে না, আমাকে ভাবতেও হবে না কার কি, একটি সুস্থ সবল সন্তান দেবে যে আমার কাছে এসে আমার মতন হয়ে বড় হবে। সেটা হচ্ছে সব থেকে বড় কথা। এই জিনিসটা আমাদের বিশ্বাস করতে হবে যে জিনে যে কেমন দেখতে আছে হয়তো কিছুটা সেটা তৈরি করে, কিন্তু তার মানে ব্যবহার এবং তার সমস্ত কিছুই নার্চারিং, মানে তাকে যেভাবে আমি মানুষ করব সে সেইভাবেই হবে। আমি যদি তাকে আপন করে মানুষ করতে পারি সে আমার আপন হবেই হবে। এই জিনিসটা কিন্তু আমরা, সে ভালো সন্তান, সে ব্রাহ্মণ ঘরের সন্তান হলেই যে ভালো হবে তার কিন্তু কোনো মানে, ফর্সা হলেই যে তার খুব চাহিদা হবে, রাগ হয় না শুনলে তো শুনলেই কিন্তু এই একটা মার্কেট চলেছে। আপনি ভাবুন, অ্যাডপশন হচ্ছে তারও একটা এত বড় মার্কেট কিনা, এর জন্য একটা পয়সা, এবং এগুলো সব ইললিগাল হচ্ছে। এটার মধ্যে জড়িত তিনিও হতে পারে কোনো অভাবী বাচ্চাকেও আপনি সত্যি পেলেন, কিন্তু সব থেকে ভালো হচ্ছে না অভাবী বাচ্চাকে পেলেও কিন্তু তাকে কারার থ্রু দিয়ে নেওয়া উচিত। কারণ কারাকে মানে যেভাবে হোক এই হোমগুলোতে দিয়ে দিলে তারা, আপনি হয়তো দিলেন, হয়তো একেই ও আপনার কাছে হয়তো ফেরত দেবে যে এরা রাখতে, কিন্তু প্রপার চ্যানেলটা ভীষণ এবং লিগাল অ্যাডপশন, মানে ওই ডকুমেন্টটা যে এই সন্তানটি আমার
সেই ডকুমেন্টটা ভীষণ দরকার। সেটা না থাকলে বাচ্চাটির ওপরেও ভীষণ অন্যায় হয় করা হয়। হ্যাঁ বলুন, উর্মিমালা বলছি। হ্যাঁ উর্মিদি, নমস্কার। নমস্কার। আমি আগরপাড়া থেকে রিঙ্কু বিশ্বাস বলছি। হ্যাঁ আমি রিঙ্কু। এমনি উর্মিদি তোমার আমি খুব ভক্ত। ও আচ্ছা। আমি একদম মানে ভীষণ। আচ্ছা বাবা। হ্যাঁ হ্যাঁ সেই তোমার সকালের এমনি প্রোগ্রামও আমি শুনেছি, রেডিও শুনেছি, প্লাস এখন তোমাকে নিয়ে কথা হচ্ছে না যদিও। না আমার কথা হচ্ছে যেটা যে আমার বৌমার 3-4 বছর হলো মানে বিয়ে হয়েছে। হ্যাঁ সেখানে ওরা ওই অ্যাডপ্ট নিতেই চাইছে। হ্যাঁ তো ভালো, খুব ভালো, খুব ভালো না? খুব ভালো। তোমার সংকোচ আছে কোনো? না আমার সংকট সেরকম নেই, না না আমি খুব সোশ্যাল মেয়ে। হ্যাঁ না তোমার যদি বা পারিবারিক অনেক সময় বাধা থাকে তো, যে চেষ্টাই করে যা তুই যদি মানে শারীরিক ঝক্কি ঝামেলার পোহাতে চাইছে না। ও আচ্ছা, ফিগার ঠিক রাখতে ভালোবাসছে। হ্যাঁ তাতে কি আছে, খুব ঠিক ভালো। আছে, ও ওর মতন। আর বাচ্চার ধকল করতে গেলেও ফিগার যাবে, তাতে কিছু না। এইটাই করতে চাইছে। আর আর ওই মানে আমার মানে হাজবেন্ডে যেটা বলছি, সে আমার ছেলেদের ব্যাপারে ভীষণ যেন মানে যেটা মানে ওই যেটা বলছিলে যে তুমি মানে অ্যাডপ্টেড ছেলে মেয়ের জন্য যেগুলো করে তুমি নিজের ছেলে মেয়ের জন্য সেটা কিন্তু সে পছন্দ করছে না সেগুলোকে। তার বক্তব্য যে আরো বড় হলে ভালো হতো, আমার মতো হয়নি, এই জিনিসটা কিন্তু তারও হয়েছে। আর তারা কিন্তু ন্যাচারাল দেখি। হ্যাঁ সেটা তো সবসময় বাবা মারা সবসময় বলেন যে ছেলে মেয়েগুলো আমার কি ধারে কাছেও হলো না। এখন স্টুডিয়ার পড়াশোনা করে, কিন্তু তাহলে তারা তো চাকরি পেয়ে যাবে, চাকরি তো তাদের মতো তারা থাকছে, সেটা বোঝাতেই পারছি না। সেটা এক একজনের থাকে, সেটা দেখো। কিন্তু বৌমা চাওয়ার মধ্যে কিছু দোষ নেই একদম। হ্যাঁ ওকে বলবেন কারাতে গিয়ে একদম ওয়েবসাইটে গিয়ে এক্ষুনি এনরোল করে ফেলতে। হ্যাঁ ওকে সেইভাবেই করুক। আর কর্তামশাইকে একটু বোঝাতে হবে যে তার জীবনটা তিনি কাটিয়েছেন, এবার ছেলে মেয়েদের জীবনটা তাদের জীবন, সেটা তাদের মতো করে কাটাতে দেয়, স্বাধীনতা তাদের দিতে হবে। এবং তারা বড়, তারা বিবেচকও, এবং তারা অন্যায় কিছু চাইছে না। একদম একটু কর্তামশাইকে ম্যানেজ করতে হবে তোমার। এইগুলোই হচ্ছে প্রতিকূলতা। মানে আমি এরকম আমাদেরই জানা বন্ধুদের মধ্যে জানি, সমস্ত ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। মা বললো ঠিক আছে তুই, মায়ের সন্তান মারা গেছে, ঠিক কর গতি পেশ, আমাকে লিখে রেখে দিয়ে যায় বাড়িটা আর 5 লাখ টাকা এক্ষুনি ক্যাশে দিয়ে দিচ্ছি, করে কর তুই। মানে এইরকম বিবিধ শর্তা দিব, একটা শর্ত মানলে তো সীমার কোনো শেষ নেই। কাজে সহজেই সুন্দর মনে তুমি যেটা এক সময় আমি দেখেছি লোকেরা পাল্টিও কিন্তু খুব তাড়াতাড়ি খায়। আমার নিজের দিদির ব্যাপারে আমি বলতে পারি যে ও শ্বশুর মশাই ভীষণ আপত্তি ছিল ওদের অ্যাডপশনে। তো ওরা তো বিদেশে থাকে, সেখানে এসে অ্যাডপ্ট করেছে। অ্যাডপ্ট করার আগে আমার মা দিদি শ্বশুর মশাইকে নিয়ে বাচ্চাটি দেখতে যায়। বাচ্চাটি দেখার সাথে সাথে উনি যে পাল্টি খেলেন সারা জীবনে সেটা আর যায়নি। মানে ওর মুখ দেখে সমস্ত কিছু সব ভুলে গেলেন তখন। এই সব সেটা হলে তো মানে নাথিং লাইক ইট। আমরা যে এই যে ও যে কথাটা বললে, রিঙ্কু যে ফোনটা করেছিল, যে যদি ওর স্বামীর খুব বেশি একটা আপত্তিও থাকে, তাহলে সেটাও কিন্তু বাচ্চাটাকে বড় করার পক্ষে খুব একটু অনুকূল পরিবেশের অভাব হবে, এবং এইটা থেকে না ছেলে বউয়ের সঙ্গে দূরত্ব তৈরি হবে। একদম। আর এখন তো শুধু ওইসব ফিগার টিগারটা আসলে কথা না, মানুষের এখন সময় নেই, ঠিক সময়ও নেই। আর না এটা না অনেক সময় অনেকের মনে থাকে, যেটা আমারও অনেক দিন ছিল, যে এত তো বাচ্চা রয়েছে, একজনকে বাড়ি দিলে ঘর দিলে কি হয়েছে। আমার এটা ভীষণ মহান কথা মনে হয় যে আমার তো নিজের তো হচ্ছে না, কি হলে হতো, হয়নি যখন, তখন আবার কষ্ট কেন করব, মানে নানান রকম ভাবে কষ্ট নিজের শরীরকে কেন দেব। কষ্ট অর্থ সব রকম করেও আমি যে সন্তানের মা হব এমন তো কোনো সার্টেনিটি একদমই চেষ্টা চলছে। কিন্তু তার থেকে একটা আমি তো রেডিমেড আছে আমার কাছে, একটি সুস্থ সবল বাচ্চা মা পাইবে চিরদিন। অ্যাবসলিউটলি, সেই জন্য ওটাতে কোনো অসুবিধা হয় না। এগুলো আসলে হচ্ছে মেন্টাল ব্লক থাকে অনেক সময়, মানুষ নিজের মনকে নিজে গুছোতে পারে না। একদম। হ্যাঁ বলুন উর্মিমালা।
হ্যাঁ মোদিজি, আমি শ্রীরামপুর থেকে জয়ন্ত মুখোপাধ্যায় বলছি। বলুন। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, বলুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার অতিথি দিদির কাছে একটা প্রশ্ন। আপনিও বলছিলেন ওই অ্যাডপ্টেড চাইল্ডকে তো বলে দেওয়ার কথা, হ্যাঁ। তুমি অ্যাডপ্টেড হয়েছে, ওটা বলে আলোচনার মধ্যে একটু মিস হয়ে গেছে। আমি জানতে চাইছি কখন ওটা বলতে হবে আর কি। আরে আমি এটা না আগেও অনেকবার বলেছি, আপনাকে আরেকবার বলছি বলে আমি দাও, হ্যাঁ। আরেকবার, যে যত ছোট বয়সে পারবেন বলুন। হ্যাঁ, গল্প হিসেবে বলুন, কৃষ্ণের গল্প হিসেবে বলুন, আপনার বাড়ির যেরকম অ্যাটমসফিয়ার, ঠাকুর দেবতা এসব থাকলে তার হিসেবে বলুন। যেভাবে হোক আপনি ওকে বলুন যে তোমাকে এখান থেকে এনেছি। এবং সে যখন যত ধীরে ধীরে বড় হবে, এই গল্পটা, এই দত্তক কথাটা, অ্যাডপশন কথাটা তার সঙ্গে কিন্তু সে নিজেকে মানিয়ে নেবে। ফ্রিলি আলোচনা করবেন। হ্যাঁ, খুব ফ্রিলি আলোচনা করবেন, ওকে গল্প বলবেন ওর অ্যাডপশন নিয়ে, ও কিভাবে আপনার কাছে এসছে সেটাও আপনি ওকে বলবেন, যে হোমে গিয়েছিলেন, ওখান থেকে নিয়ে এসছেন, সেটাই তার ছোটবেলার গল্প হতে পারে। কিংবা মানে যেভাবে হোক একটি গল্প তাকে বলতে হবে তার আপনার কাছে আশাটা নিয়ে। সেটা হচ্ছে আসল। সেই গল্পটা যখন সে ধীরে ধীরে বড় হবে, সেটাই সে ধীরে ধীরে মানে বিশ্বাস করবে হ্যাঁ, এবং বিশ্বাস মা বাবার করবে, এবং সেটা আরো রিয়ালিটির দিকে নিয়ে আসতে পারবে আপনাকেও। যেমন সে যদি কখনো তাকে বাইরে কেউ যদি বলে তুই তো ওদের এইটা, হ্যাঁ জানি তো। তো হ্যাঁ, তো কি হয়েছে, কি হয়েছে, আমার সেটা মা বাবাই তো। ওরা আমার মা বাবা, এবং এটাই আমার মানে এরাই আমার মা বাবা। আর তোমার দিদি শ্বশুরমশাই ধরো, তার হয়তো অনেক রকমের ধারণা ছিল, একদম, কিন্তু একটি শিশুর মুখ দেখে উনি একদম মানে এত গলে গেলেন, তারপরে মানে ওই একদম কি বলবো, চোখের মানিক হয়ে গেল ওই নাতি। ও আমেরিকায় যেতেই দেবেন না নাতিকে তখন আর। তো মানে এই জিনিসগুলো হয়, মানে কারণ উনি তো তখন জানতেন না এই ফিলিংটা কি হবে। আর একটা আমাদের হয়তো কোথাও মানসিকতার মধ্যে একটা ইয়ে ছিল যে অ্যাডপশন কোথাকার কি, ওই যে একটা কথা থাকে না, হ্যাঁ, যে কার বাড়ির কোথাকার কিভাবে এসছে আমার কাছে। কিন্তু যখন তাকে কোলে নিয়ে সেই ফিলটা উনি ফিল করলেন, তখন সেই জিনিসগুলো আর ম্যাটার করলো না। একটা বাচ্চাকে জানি, তার ওরকম মা বাবা তাকে নিয়ে এসেছিল, তারপরে বাচ্চাটি না একটা অদ্ভুত, সব রকম ডাক্তারি পরীক্ষা করেই তো তাকে আনা, কিন্তু ওর একটা অদ্ভুত স্কিন ডিজিজ হতো সিজনে একটা সময় চুলের মধ্যে। এবং তখন মাই বলেছিল যে আসলে উনি কোনখান থেকে কোন জিন, কিভাবে ও জন্মেছে, ওর বার্থটা তো আমরা জানি না। ওকে পাহাড়ি অঞ্চলে আর কি ওকে পাওয়া গিয়েছিল। তারপর ওরা চিকিৎসা করে সে এখন একটা ফুটফুটে সুন্দর মেয়ে, এবং কি অদ্ভুত বসানো বাবা, একদম বসানো বাবা। মানে এটাই যদি আমরা জানি বলে, যে তা না হলে না মানে কোন চেহারার কোন তফাৎ নেই তো, থাকে না তো। আর ওটা সমস্ত কিছু একরকম হয়ে যায়। সেটাই বলছি, ওই যে একটা জেনেটিকে ওই ছোটখাটো জিনিস হতে পারে, এবং ওটা একটা চুলের মধ্যে একটা, এবং মানে এটা বলছি আমি, বিদেশে বেশ কিছু ঠান্ডা জায়গায় আমি শুনেছি বাচ্চা, যার যেটুকু জানা গিয়েছিল, শি ওয়াজ মানে an abandoned child, একটা কোন বরফের মধ্যে হিল টপে সামবডি। সেটাই বলছি যে বিদেশে একটা জিনিস আমি মানে রিসেন্টলি জানতে পারলাম, আগে জানতাম না, যে ওদের একটা শরীরের মধ্যে বাচ্চাদের একরকমের অ্যালার্জি বেরোয়, এবং সেটা শুধু ছোটবেলায় বেরোয়, এবং সেটা কিসের থেকে হয় কেউ জানে না। এই ক্যানাডাতে এটা নাকি ভীষণ র্যাম্পেন্ট। ওই স্কিনের মানে অনেকটা তোমার এক্সিমা টাইপের না, সারা শরীরে এক্সিমা টাইপের, আমরা যেমন একটা পার্টিকুলার জায়গায় হয়, এটা কিন্তু মানে ইনফ্যান্ট এক্সিমাটা নাকি সারা শরীরে হয়, এবং সে একটা অসহ্য কষ্ট বাচ্চার, লাল হয়ে যাচ্ছে, সমানে চুলকাচ্ছে, এবং তখন স্টেরয়েড দিয়ে দিয়ে বন্ধ করতে হয়। এখন মানে একটি বাচ্চা, সে তো মানে ন্যাচারাল বর্ন প্যারেন্টেরও হতে পারে, তো সেম, তার অসুখ বিসুখটা কে কি বলবে। আজকে আমি অন্তত গ্যারান্টেড যে একটি সুস্থ বাচ্চা আমি পেয়েছি, কারণ কালকে আমার নিজস্ব শিশু যে কোন রকম ভাবে ডিসেবলড কিংবা যেটা চ্যালেঞ্জড হবে না, আমি কিন্তু বলতে পারি না। আমার মা বলতেন, যেমন আমার তো দুটি বাচ্চা আছে, সেকেন্ড এটা সবাই বলতো ছেলে হবে না মেয়ে হবে, মা বলতেন একদম এসব কথা ভাববে না, ভাববি সবসময় দেখছি সুস্থ একদম বাচ্চা হয়েছে তোমার।
সর্বদিক থেকে সুস্থ। সেই তোমার ছেলে হলেও তুমি তাকে ভালোবাসবে, মেয়ে হলেও। কিন্তু এই কথাগুলো এত সত্য, এত জরুরি কথা। মানে আমাদের আমি একটা কথা ব্যবহার করি একটু বেশি, যে জীবনশৈলী শিক্ষা আমাদের হয় না, তার মধ্যে কিন্তু এইগুলো আছে, থাকা উচিত। যে একটি সুস্থ বাচ্চা বা বাইরের লোকের অত কিসের জানার, যে থেকে এলো কি হলো, মানে এত আমাদের অকারণে নাক গলানোর কোথার থেকে আসার ব্যাপারটা, মানে আমরা যে সকলেই শুধু সবসময় একটা ভীষণ অ্যাডপ্ট করেছি, তার মানে আমার ভীষণ একটা অন্যায় করে ফেলেছি, এটাকে লুকাতে হবে, এই অ্যাটিটিউডটাই ভালো। হয় অন্যায় করে ফেলেছি, নইলে ভয়ানক মহৎ কাজ করেছি, যে ডেকে ডেকে বলতে হবে। কেন? কিছুই না, এটা তো একটা মানে আমার যদি স্বাভাবিক ঘটনা, আমার হাত আছে একটা, সেরকম আমার একটি সন্তান আছে, ব্যাস। এই জিনিসটাই কিন্তু আমরা মেনে নিতে পারি না। আপনি দেখবেন 90% কেসে, মানে আমার নিজের আশেপাশে এত কেস আমি দেখছি, যে বাচ্চা যেই বড় হয়ে গেল তখন বলা নেই তাই সে অ্যাডপ্টেড কিনা। ছোটবেলায় হয়তো একটু যদিও বা কিছু রকম, কিন্তু অ্যাডপশন হয়ে গেছে, এখন আমার হয়ে গেছে, তাকে আর কিছু বলবো না, সে জানবে যে আমারই সন্তান। কিন্তু তা হয় না। আজ বাদে কাল তার একটা সামান্য অসুখ করলো, মানে যেটা আমি নিজে ফেস করেছি, একটা অসুখ করলো যেটা অ্যাকচুয়ালি জেনেটিক অরিজিন। সেটা তো আমি, ডাক্তার আমাকে যখন জিজ্ঞেস করছে ওর হিস্ট্রি বলুন, আমি তো তার হিস্ট্রি জানি না। আমাকে তো ডাক্তারকে বলতে হবে যে সে অ্যাডপ্টেড, সেই জন্য তার হিস্ট্রি জানি না। এই জিনিসগুলোও তো ম্যাটার করে। আজকে একটা বাচ্চার মানে ভীষণ অসুখ করলো, এবং সেটা কিসের থেকে, আমার হিস্ট্রি তো আমি দিতে পারি না, যেহেতু সে অ্যাডপ্টেড, আমি কোনো হিস্ট্রি তার জানি না। সেখানে আমার হিস্ট্রি নিয়ে আমি ডাক্তারকে বলে যাচ্ছি আমার হিস্ট্রি থেকে কি তার কিছু বেরোবে? কোনোদিনই বেরোবে না। আমি লুকিয়ে কি করব? সুতরাং সেটা তো এদিকে ক্ষতিকারক হয়ে যাবে। নিরাময়ের কোনো ইয়েই থাকবে না। বেড়ে গিয়ে একটা প্রাণঘাতী, কারণ আমার নেই, ওর আছে, তার মানে এটা অন্য জিনিস। ডাক্তারদের তো ডায়াগনোজ করতেও তো অসুবিধা হবে। আপনি মানে যে ও আপনার ছিল না, আপনার মেয়েরও নেই, হলো কোথার থেকে, তার মানে নিশ্চয়ই এটার থেকে হয়েছে, ওটার থেকে হয়েছে, হয়তো ভুল ট্রিটমেন্ট করছেন উনি, কারণ অ্যাকচুয়ালি কথাটা জানেন না। কিন্তু যেটা সিম্পল ভাবে হয়তো আমি যদি বলতাম যে আমি জানি না এটা কোথার থেকে এসছে, উনি একটা সিম্পল ওয়েতে হয়তো করতেন, সেই সিম্পল ওয়েতে উনি এগোচ্ছেন না, কারণ আমি ওনাকে মিসগাইড করেছি ওই অসুখটার ব্যাপারে। জাস্ট এই জিনিসগুলো আমরা কিন্তু কেউ ভাবি না যখন আমরা ইলিগালি অ্যাডপ্ট করছি। কোনো কিছু কোনো বিকল্প না, কোনো বিকল্প নেই একদম। মানে এটা কোনো জ্ঞানের কথা না, এটা একেবারে মানে কথা বলতে বলতে আমি আরেকবার আমার সত্য উপলব্ধি হলো। সত্যের কোনো বিকল্প নেই, মানে অন্তত নিজের সন্তানের কাছে, সে যাই হোক, মানে আমার নিজের মানে বায়োলজিক্যালি হোক, অ্যাডপ্টেডই হোক, তাতে কিছু এসে যায় না। সব জায়গায় সত্যকে আমাকে মানে দিতেই হবে, স্বীকারও করতে হবে, মেনে নিতে হবে। যদি তার এইটা ত্রুটি থাকে, সেটা হয় আমি চেষ্টা করব ঠিক করতে, বা কোনো ভাবে মানে এই যে মানে অনেক ব্যাপারে, এই যে অনেক ক্ষেত্রে বলে যে আজকাল সাইকিয়াট্রিক প্রবলেম যে হয়, মানে তার অনেকটাই জেনেটিক, এটা বলে অনেক সময়ই বলে যে জেনেটিক। এবং আমাদের অনেক নাম করা ফ্যামিলির, মানে দেশে বিদেশে সব জায়গায় দেখবেন যে তাদের ফ্যামিলিতে ইট রানস ইন দ্য ফ্যামিলি, যে অনেক খুব ডিপ্রেসিভ লোক আছে। তো সেই জিনিসগুলো তো এটা তো জেনেটিক, আমাকে তো বুঝতে হবে সেটা। আজকে আমার সন্তানের, আমি যদি আমি সন্তানকে না বলি যে আমি ডিপ্রেসিভ, তার সেটা ক্ষতি হবে, সে যদি জেনেটিক্যালি হয়। আর এ যদি ডিপ্রেসিভ হয় এবং আমি নই, তার মানে আর জেনেটিকও নয়, তার মানে তার জিনের মধ্যে সেটা ছিল বলে তার একটা সামান্য অসুখ করেছে, সেটা চিকিৎসা সেইভাবে হবে। সামান্য, মানে আমি এটা খুব প্লেন অ্যান্ড সিম্পল মানে একটা ইয়েতে বললাম, ইট কুড বি এনি জেনেটিক অসুখ। হ্যাঁ, অর্থাৎ আমরা অ্যাডপশন করব, আমরা একটি বাচ্চাকে ঘর দেব, ছাদ দেব, স্নেহ দেব, মায়া মমতা দেব, ভালোবাসা দেব, কিন্তু সবকিছুই স্বচ্ছভাবে দেব, এবং সেখানে কোনো লুকোচুরি থাকবে না। যেখান থেকে আমরা বাচ্চা আনবো সেটিও কোনো চোরা পথ, ঘুর পথ নয়। সেটির জন্য এবং কারণ মার কোল খালি করে অর্থের বিনিময়ে কিনবো, আবার ব্যবসার মূলধন হিসেবে তাকে ব্যবহার করব, এই ধরনের কথা আমরা যেন না ভাবি। কারণ পৃথিবীটাকে যদি একটি শিশুর বাসযোগ্য করতে হয়, তাহলে বোধহয় আগে আমাদের মানুষ হতে হবে, তবে তো আমরা মানুষ আর বার্তা দিতে পারবো। এবং
ওই সত্যের এলাও সহজে কথাটা না সর্ব অর্থে সত্যি, একদম যে তার ভাঙাচোরা ব্যাকা থাকতেই পারে কোনো কিছু, কেউই আমরা সম্পূর্ণ নই, সর্বাঙ্গ সুন্দর নই, কিন্তু সেটাও সত্য হিসেবে মেনে নেওয়া, তাকে সেটার থেকে উত্তীর্ণ করতে সাহায্য করা, আর কোনো মিথ্যে পথ ঘুর পথ সেটা নয়, নৈব নৈব চ, তার জন্য সরকারি ব্যবস্থাও রয়েছে এবং শেষ সরকার দুহাত বাড়িয়ে রয়েছে আমাদের সাহায্য করার জন্য। ওই কারা যেটা তুমি বললে ওটা মানে কারাগার নয়, ওটা আরেকটা বন্ধনের জায়গা যেখান থেকে একটি ঠিক ঠিক শিশুর অভিভাবক হওয়া যায়। ভালো থাকবেন সবাই।